নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আজকের আমাদের আলোচনা, আজকে আমাদের অনুষ্ঠান। কিন্তু তার আগে বলি, রাত্রিবেলায় জিরো আওয়ার রয়েছে এবং জিরো আওয়ারে খুব ভালো প্যানেল রয়েছে। আজকে খুব ভালো আলোচনা হবে, শুনবেন, আসবেন, মতামত দেবেন। আর আজকে আমাদের যে মতামত, তার শীর্ষক হচ্ছে গিয়ে 2026 বাংলার নির্বাচন হাওয়া কোন দিকে। অর্থাৎ আজকে আমাদের অ্যাসেসমেন্ট, আমরা কি মনে করছি পশ্চিমবঙ্গের ফল কোন দিকে ঘুরছে, কোন দিকে যাচ্ছে। আজ 21শে এপ্রিল, 8 দিনের মধ্যেই বাংলার মানুষ তাদের রায় জানিয়ে দেবেন। সেই রায় ইভিএম থেকে বের হলে তা কেমন দেখতে হবে তা নিয়ে জল্পনার শেষ নেই। আর সেটা একটা প্রচারেরও বিষয় বটে। জানা গেল এক বিশ্ববিখ্যাত সংস্থা বিজেপিকে 199টা আসন দিয়েছে। নজরে আসতেই দেখি সেই বিশ্ববিখ্যাত সংস্থা তৃণমূলকেও 144টা আসন দিয়েছেন। বাম, কংগ্রেস, আইএসএফকে দরাজ হাতে 17টা আসন দিয়ে দিয়েছেন। তো মোট দাঁড়ালো 360। এখন এই 294-এর পরে বাকি আসনগুলো কার বাপ কার ঠাকুরদা দিয়ে গেল কে জানে। যাকে এদিকে নাকি বিশ্ববিখ্যাত সমীক্ষা সংস্থা, আবার এক সমীক্ষক দেখলাম তৃণমূলকে 238টা আসন দিয়েছেন, বিজেপিকে 18টা, আর বাকি গুনে গেতে ওই বাম, কংগ্রেস আর আইএসএফকে দিয়েছেন। হ্যাঁ, সমীক্ষা এখন প্রচারের অস্ত্র হয়ে উঠেছে। তো সেদিক থেকে এমনিতেই তো আমি রোজ বলছি বিজেপির বিরোধিতা করুন, বাংলার মাটিতে বিজেপিকে হারান ইত্যাদি। মানে আমি যা বলি তার নির্যাস পরিষ্কার। যদি আপনার মনে হয় নোটাতে ভোট দেবেন দিন, সিপিএম, কংগ্রেস যাকে ইচ্ছে হয় দিন, তৃণমূলকে দিন, কিন্তু বিজেপিকে দেবেন না। কিন্তু আমি বলা মানেই কি সেটা ঘটবে? আমি বলা মানেই কি সেটা হবে? না, তেমন কোনো কথা নেই। কাজেই ভোটের হাওয়া নিয়ে কথা বলতে গিয়ে আমি তথ্যকে সামনে রাখবো, আমার কাছে থাকা হার্ড ইনফরমেশনকে সামনে রাখবো। তো আসুন সেই ইনফরমেশনগুলো শেয়ার করি। কিন্তু সেই ইনফরমেশনগুলো রাখার আগে কোন কোন বিষয়গুলো মাথায় রেখেই এই তথ্যগুলো আপনাদের সামনে রাখছি সেগুলো নিয়ে কিছু কথা বলে নেওয়া যাক। প্রথমত, বাংলার রাজনৈতিক পরিবর্তনের ধরনটাকে বোঝা খুব জরুরি, খুব জরুরি। বাংলাতে না দুম করে পরিবর্তন হয় না। 52, 57 হয়ে 62-তে, মানে কংগ্রেসের সেই জমানা, 62-তে বাংলার রাজনৈতিক মঞ্চে ক্রমশ কংগ্রেসের ক্ষমতা, সমর্থন, সংগঠন কমছে, তার মধ্যে কংগ্রেসের জেতা, ভেতরে ভাঙন, বাংলা কংগ্রেস ইত্যাদি। অন্যদিকে ধীরে ধীরে এক বাম ঐক্য গড়ে উঠছে। 67, 69 বুঝিয়ে দিয়েছিল যুক্তফ্রন্টের শাসনের সময়গুলোতে যে পরিবর্তন কিন্তু আসন্ন। এবারে বাংলাদেশ মুক্তি সংগ্রাম আর 72-এর ভোট লুট মিলে সেটা 77 পর্যন্ত ধরে রাখতে পেরেছিল কংগ্রেস। তো 52 থেকে 77 একটা লম্বা সময়, কিন্তু ওই ক্ষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার ছিল যে তারা ক্ষয়ী ছিল। সারা দেশের মতো রাজ্যের ওই জরুরি অবস্থার বিরোধিতার সামনে থাকা জনতা দল কিন্তু রাজ্যের ক্ষমতায় আসেনি। মানে এমন নয় যে যারা এসেছিল তারাই এসে গেল, যারা সেই সময় সারা দেশ জিতছে তারা এসে গেল। না, এলো কারা? যারা গোকুলে বাড়ছিল, হ্যাঁ, সেই বামেরা, যারা সেই শুরু থেকে অত রকমের আন্দোলন, অত রকমের রাস্তায় থাকা, অত রকমের মানুষের সঙ্গে থাকা, সেই বামেরা বামফ্রন্ট তৈরি করলো। 77-এ তারাই ক্ষমতায় এলো। কিন্তু তারা ক্ষমতায় আসবে তাতে নতুনত্ব কিছু ছিল না। সেই 77-এর পরের রাজনৈতিক পরিবর্তন এলো 2011-তে। 2011 পরিবর্তনের হিসেবটা বুঝতে গেলে আগে ওই 2006-এর নির্বাচনী ফলাফলের দিকে আপনাকে চোখ রাখতেই হবে। আগেও একবার বলেছিলাম, এমনিতে ফলাফল কি ছিল? বামফ্রন্ট 235, তৃণমূল 31, কংগ্রেস জোট 24, কংগ্রেস মানে মোট 24। তো এটা হচ্ছে কি ওই আলোর ছবি যার পেছনে লুকিয়ে ছিল একটা মেঘ। ধরুন ভোট পার্সেন্টেজ 50% মতন ভোট ছিল বামেদের, কিন্তু তৃণমূল আর কংগ্রেসের মিলিত ভোট 45%, মানে 235 আর 35, কিন্তু ভোটের ফারাক মাত্র 5%। এবং সেটাও পাটিগণিতে, মানে রাজনীতিতে 2-এ 2-এ 4ও হয়, আবার 2-এ 2-এ দুধও হয়। কেমিস্ট্রি ম্যাটার্স। তৃণমূল বিজেপি কেমিস্ট্রি জমেনি, কিন্তু সেদিন তৃণমূল আর কংগ্রেসের জোটের রসায়ন ফাটাফাটি ছিল। কিন্তু তারও আগে দেখুন ওই যে 235, সেখানেও সমস্যা ছিল। 2006-এ বামেরা 53টা এরকম আসনে জিতেছিল, যেখানে ভোটের মার্জিন ছিল 97 থেকে 4507, খুব কম, 10 মার্জিন। 0.06 থেকে 4.5%-এর মধ্যে বামেরা জিতেছিল 53টা আসনে। টিটাগড় ছিল, বেলডাঙ্গা ছিল, ক্যানিং ওয়েস্ট ছিল, ঢাকুরিয়া ছিল, বেলগাছিয়া ইস্ট ছিল, বারাসাত, উত্তরপাড়া, ইটাহার, কৃষ্ণনগর পূর্ব যেটা,
এই কৃষ্ণনগর, হ্যাঁ পূর্ব, বাদুড়িয়া, রানাঘাট, এই আসনগুলো 1% কমে জিতেছিল। হ্যাঁ, এর মধ্যে সুভাষ চক্রবর্তী বললাম ছিলেন, কৃতি গোস্বামী ঢাকুরিয়া ছিল। বামফ্রন্টের মধ্যে কোনো আলাদা চিন্তা দেখেছিলেন যে এই সমস্ত আসন নিয়ে, যে এত কম ভোটে এত থিন মার্জিনে জিতছে? না, ওরা 35 আর 235-এর আলোয় তখন ভাসছে ব্রিগেড। সেই 2006-এর পরে পরিবর্তন এলো পশ্চিমবঙ্গে 2011-তে, কিন্তু তার আগে 2009-এ দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুর থেকে একটা উপনির্বাচনে জিতে গেলেন মদন মিত্র। হ্যাঁ, বাম জামানাতে উপনির্বাচনে জিতে গেলেন, যা সচরাচর হয়ই না পশ্চিমবঙ্গে। এদিকে কর্পোরেশন তৃণমূলের, তারপরে 2009-এর লোকসভা তৃণমূল 1 থেকে 19 হয়ে গেল, বামফ্রন্ট 15, তৃণমূল জোট 26, বিজেপি 1। এরপরে 2 বছর বুদ্ধদেবের মন্ত্রিসভা ছিল লেম অ্যান্ড ডাক গভর্নমেন্ট। কোনো কাজ করতে দেননি, কোনো কাজ করতে পারেননি, কোনো কাজ করতে দেওয়াও হয়নি। আমি নিজে দেখেছি মহাকারণের অলিন্দে ওই পার্থ চট্টোপাধ্যায়কে পুলিশ স্যালুট করছে। হ্যাঁ, বিরোধী দলনেতা, কিন্তু সে ঢকাঢক স্যালুট করছে। ছবিটা পরিষ্কার ছিল। 2011-তে একেবারে প্যারাডাইম শিফট। কেন? এক, সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনে রাজ্যের প্রান্তিক মানুষজনদের, কৃষকদের একটা বড় অংশ মুসলমান, যে ভোট একসময় কংগ্রেসের ছিল, পরে বামেদের কাছে যায়, তারা আতঙ্কিত হয়ে পড়ে। বুদ্ধবাবুর এই শিল্পায়ন আরও অনেক বুঝিয়ে, আরও অনেক মানবিকভাবে হতে পারত, অথবা 2006-এর গুণাতেই বুলডোজার চালিয়ে চোখের সামনে এক শিল্প ছবি খাড়া করে দিয়েও হতে পারত। কিন্তু চরম সিদ্ধান্তহীনতায় ভুগেছিল সরকার, আর তার মধ্যেই নির্বাচন এসে গেছিল। 2, আমেরিকার সঙ্গে পারমাণবিক চুক্তির বিরোধিতা করতে গিয়ে ইউপিএ থেকে সমর্থন তোলাটা ছিল হারাকিরি। প্রণব মুখোপাধ্যায় সেদিনকে হাত জোড় করে বলেছিলেন আপনারা এটা করবেন না, আপনারা শেষ, কিন্তু কেউ শোনেনি। তখন বিপ্লব হচ্ছে। সেদিন কংগ্রেসের সম্পূর্ণ সমর্থন না পেলে তৃণমূল এত কিছুর পরেও সরকার তৈরি করতে পারত না। কিন্তু বামেদের, বা বলা ভালো প্রকাশ কারাতের অবিমৃষ্যকারিতার ফল পেল বঙ্গ সিপিএম। একেবারে ধস নামা যাকে বলে সেটা হলো। তার মানে বাংলাতে পালাবাল বদলের বহু আগে থেকে একটা সিগন্যাল আসতে থাকে। মানে হার্ট অ্যাটাকের আগে ঘাম হয়, তারপরে কাঁধে ব্যথা হয়, শুনেছি সব, পিঠে টিঠে ব্যথা হয়, তারপরে আস্তে আস্তে তার হার্ট অ্যাটাকটা একদিন হঠাৎ করে দেখা যায়। তো সেরকম আর কি সিগন্যাল থাকে। এবারে এসেছে পশ্চিমবঙ্গে ভোটের চালচিত্রে নজর দিন, বুঝতে পারবেন জলের মতো আগামী দিনে কি হতে যাচ্ছে। 2021-এ তৃণমূলের ভোটের ফল যা হয়েছিল, 2024-এ লোকসভায় তার চেয়ে সামান্য ভোট কমেছে, এটা ঠিক। কিন্তু আপনি যদি বাংলার গত 3টে লোকসভার ভোটের শতাংশের সঙ্গে বিধানসভা ভোটের একটা কম্পারিজন করেন, তাহলে দেখবেন যে লোকসভার ভোটে বিজেপির ভোট কিছুটা বাড়ে, বিধানসভার ভোটে বিজেপির ভোট কমে যায়। হ্যাঁ, 2019-এ তৃণমূল 43%, বিজেপি 40%, 2021-এ তৃণমূল 48%, বিজেপি 38%, মানে 43 থেকে 5% বেশি। আর বিজেপি 40 থেকে 2% কমে 38%। কেন? তার কারণ হচ্ছে কি, ওটা মোদির ভোট, এটা মমতার ভোট, এইখানে তফাৎ হয়ে যায়। 2024-এ তৃণমূল 45%, বিজেপি 36%। এবারে ভাবুন, এই 45%টা যদি বাড়ে আর 36%টা যদি কমে, তাহলে কি হবে? কেন্দ্রে মোদিজি আসার পরে প্রত্যেক রাজ্যের বিধানসভার তুলনায় লোকসভায় বেশি ভোট পেয়েছে। তো সেই তৃণমূল 2021-এ 48% ভোট পেল, 2024-এও 45% ভোট পেল। তাদের ভোট এই 1.5 বছরে কমার মতন কোন এমন ঘটনাটা ঘটেছে বলুন? অন্যদিকে 2021-এ বিজেপি 38% ভোট পেয়েছে, 2024-এ তারা 36% ভোট পেয়েছে। তারা হঠাৎ করে তাদের ভোট বিশাল বাড়িয়ে দেবার মতন কোন কাজটি করেছে? নির্বাচন কমিশন দিয়ে ভোট জেতা যায়? রাজ্যে এমন কি হয়েছে যাতে শাসক দলের ভোট অনেকটা কমে যাবে বা বিরোধী দলের ভোট অনেকটা বাড়বে? ধরুন দুর্নীতির কথা বলবেন তো বলতেই পারেন, নিশ্চয়ই বলতে পারেন, দুর্নীতি তো হয়েছে। কিন্তু দুর্নীতি তো 2021-এও ইস্যু ছিল, 2016-তে মনে আছে, বাঘ মুকুল বাঘ শুভেন্দু বাঘ তৃণমূল এই সমস্ত হচ্ছিল। তো দুর্নীতি মানুষের কাছে, সিএসডিএস এর তথ্য হচ্ছে গিয়ে 12% মানুষের কাছেও দুর্নীতি বড় ইস্যু নয়। 2021-এও এই একই ইস্যু ছিল, প্রশাসনিক ব্যর্থতা, সেটাও ছিল। 2024-এও ছিল। আরজি কর ছিল। আমি আরজি কর কেন ছিল বলছি, অনেকে আগে প্রশ্ন, কেন আরজি কর বলেছি 2024-এর পরে? তো 2024-এর পরেও তো কিছু ভোট হয়েছে, 2024-এর পরেও তো আপনার পঞ্চায়েতের ভোট হয়েছে, মিউনিসিপ্যালিটি কিছু ভোট হয়েছে, সে ভোট হয়নি, কতগুলো বাই ইলেকশন হয়েছে। আরজি কর ছিল, সন্দেশখালী ছিল, শিক্ষা চাকরির দুর্নীতি ছিল, এক গুচ্ছ মন্ত্রী নেতারা জেলে ছিলেন, কিন্তু তৃণমূল তার ভোট ধরে রেখেছে, বরঞ্চ বাড়িয়েছে। এই 2021 থেকে 2025 পর্যন্ত হিন্দু মুসলমান করা ছাড়া বিজেপি আর কিচ্ছু করেনি।
হ্যাঁ, একটা সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়, কিন্তু তার সঙ্গেই কি জুড়বে না এই গ্যাসের দাম বাড়া, এই SIR এর হয়রানি? এখানে তৃণমূল বিজেপিকে একটা জায়গাতেও ছেড়ে রাখে। সে প্রচার, ডিজিটাল প্রেজেন্স পাল্লা দিয়ে সে সমস্ত চলছে। হিসেব দেখুন, এই সময়ের মধ্যে 21টা উপনির্বাচন হয়েছে, 21টা, 2021 থেকে 2026-এর মধ্যে 21টা নির্বাচন, তার মধ্যে 20টা তৃণমূল নিজেই জিতে গেছে, মানে প্রবল ভোটে জিতেছে। আর একটাতে জিতেছিল কংগ্রেস, সেটাও আবার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে ঝাঁপ দিয়েছে বাইরন, আমাদের সাগরদিঘির, তো সেটাও তৃণমূলে চলে গেছে। তো 2021-এর তৃণমূল আর বিজেপির ভোটের ফারাক কত? তৃণমূল 48.5, বিজেপি 38.4, মানে 10%। 2014 লোকসভা নির্বাচন, যেখানে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীত্বের প্রশ্ন, লোকসভা নির্বাচনে বিজেপি অন্য রাজ্যে 4, 5, 6% ভোট পায়, সেখানে বিজেপি পেল 39%, আর তৃণমূল 46%, ফারাক 7%। মধ্যিখানে CPM কংগ্রেসের জোট 11%। হ্যাঁ, এখানে আরেকটা গন্ডগোল আছে, এটা আরেকটা গন্ডগোল, যে মধ্যিখানে CPM কংগ্রেসের জোটের যে ভোট, সেটা অলমোস্ট দুটো মিলিয়ে 11%। কেন বলছি এটা সমস্যা? ধরুন আমি বলছি যে বিহারে যে এই ইলেকশন হয়ে গেল কিছুদিন আগে, তার আগের ইলেকশনে একেবারে কাঁটায় কাঁটায়, মানে একেবারে সমান ভোট পেয়ে, সামান্য বেশি পয়েন্ট কিছু বেশি ভোট পেয়ে নীতিশ কুমারের জোট ক্ষমতায় এসেছিল, আর তেজস্বী যাদবের জোট হেরে গেছিল, মানে মহাগঠবন্ধন হেরে গেছিল। কিন্তু দেখবেন মধ্যিখানে একটা বড় অংশ ছিল যেটা মানে এই দুজনের মধ্যে থেকে আলাদা। মানে ধরুন আমি বলছি রামবিলাস পাসওয়ানের দল, হ্যাঁ, LJP, চিরাগ পাসওয়ান যেটার এখন নেতা, চিরাগ পাসওয়ানের দল ছিল, 5%-র বেশি ভোট ছিল। আমরা এটাকে ধরিনি, এই 5%-র ব্যাপারটাকে ভাবছিলাম না, কিন্তু এই 5% সোজাসুজি জুড়ে গেল NDA-র সঙ্গে। যেই NDA-র সঙ্গে জুড়ে গেল, ভোট ধরে রইল আমাদের মহাগঠবন্ধন, তাতে খুব বেশি কিছু ফারাক হয়নি, কিন্তু এই যে 5% জুড়ে গেল, তাতে একটা বিরাট তফাৎ হয়ে গেল এবং জিতে গেল NDA, বিশালভাবে জিতে গেল। এখন এখানে মধ্যিখানে ভোট আছে, 11% ভোট আছে CPM কংগ্রেসের, কিন্তু বিজেপির সমস্যা হচ্ছে গিয়ে এই 11%-এর এক কেন, অর্ধেক কেন, অর্ধেকের শতাংশ তাদের খাতায় যাবে না, কারণ সেই ভোটটা CPM এবং কংগ্রেসের কোর ভোট, এই ভোট আর যাবে না। তো এই মধ্যিখানের ভোটটা তারা পেয়ে গেলে এই হিসেব কিন্তু বদলে যেত। কিন্তু এখানে সমস্যা হলো, কংগ্রেস CPM আলাদা লড়লেও তাদের ভোট কমছে তো নয়, উল্টে তাদের ভোট বাড়ছে, মানে বামেদের যে ভোট বিজেপিতে গিয়েছিল সেটা ফিরছে, উত্তর থেকে দক্ষিণে সেই ভোট ফিরছে বামেদের। কাজেই তৃণমূল কেবল তাদের ভোট ধরে রাখলেই বিজেপি কিন্তু 77-এর তলায় নেমে যাবে। কিন্তু তৃণমূল কি তার ভোট ধরে রাখতে পারবে? সেখানে দুটো ফ্যাক্টরের হিসেব আমরা করেছি। একটা হচ্ছে ভালো রকমের অ্যান্টি ইনকামবেন্সি আছে, কিন্তু সেটা তৃণমূলের বেশি থাকলেও বিজেপিরও আছে। প্রধানমন্ত্রী এসে বলছেন, ধরে নিন 294টাতে মোদিজিই প্রার্থী, তাহলে নির্বাচনের আগে রান্নাঘরে 60 টাকার যে খরচ বেড়ে গেল, তার প্রভাব কি পড়বে না? পড়বে অবশ্যই। রাজ্য সরকারের অ্যান্টি ইনকামবেন্সি অনেক অনেক বেশি আছে। 2, SIR এর বিপুল হয়রানির ফলে মানুষের রাগ গিয়ে আছড়ে পড়বে EVM-এ। 2.5-3 কোটি মানুষকে লাইনে দাঁড়াতে হয়েছে, গুচ্ছ গুচ্ছ জেরক্স করতে হয়েছে, সারাদিন জেলা মহকুমা সদরে বৃদ্ধ বাবা মাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে, তারপরেও কম করে 35-37 লক্ষ মানুষের বৈধ ভোটারের নাম কাটা গেছে। এর আক্রোশ EVM-এ পড়বেই, সেটা সংখ্যালঘু মুসলমান বেল্টে পড়বে, সেটা মতুয়া রাজবংশী বেল্টেও পড়বে। আর দুটো বড় ফ্যাক্টর যা আমরা হিসেবের মধ্যে রেখেছি, তা হলো গত 5 বছর ধরে ওই এক আরজিকর আন্দোলনকে বাদ দিলে সেভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষের সঙ্গে নিয়ে কোনো বিরাট আন্দোলন হয়নি, আর সেই আন্দোলনের রাশ ছিল বামপন্থীদের হাতে। কাজেই মূল প্রতিদ্বন্দ্বী বিজেপি সেখান থেকে বিরাট কোনো লাভ পাবে না। আর 2 নম্বর হলো, তৃণমূলের আনপ্যারালাল সংগঠনের কাছে বিজেপির সংগঠন নেহাতি বামন আকারের। ও আইপ্যাক তুলে নাও, আইপ্যাক সরিয়ে নাও, তাতে কিচ্ছু এসে যাচ্ছে না। প্রত্যেকটা মিটিং চলছে, আইপ্যাকের প্রায় প্রত্যেক যারা কাজ করছিল তারা ঘর থেকে বা আরও কিছু ছোটোখাটো মেকশিফট অফিস তৈরি হয়ে গেছে, সেখান থেকে বসে কাজ করছেন। এবং শেষ কথাটা হলো, এখনও বাংলার মানুষের কাছে মমতার কোনো বিকল্প নেই, না, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, না। সেখানে শুভেন্দু অধিকারী একটা নাম মাত্র,
হ্যাঁ, এই সবকটা ফ্যাক্টরকে মাথায় রেখে 2006 থেকে 2024 পর্যন্ত বিধানসভা, লোকসভার নির্বাচন, মধ্যে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, কর্পোরেশনের নির্বাচন, বাই ইলেকশনের নির্বাচনের তথ্যগুলোকে সামনে রেখে তার সঙ্গে আমাদের সমস্ত জেলায়, মহকুমায়, শহরে যে বন্ধু সাংবাদিকরা আছেন তাদের ইনপুট নিয়ে আমরা বোঝার চেষ্টা করেছি যে মমতার মহিলা ভোট কমছে কিনা, মমতার মুসলিম ভোটে কোথাও ডেন্ট পড়ছে কিনা। না, সেরকম আমরা কোনো ছবি আমরা দেখতে পাইনি। এবারে হাওয়া কোন দিকে সেটা এই তথ্যগুলোকে সামনে রেখে আমরা বোঝার চেষ্টা করেছি। না, আমাদের এলোমেলো লাগেনি, হাওয়া এধার থেকে বইছে ওধার থেকে বইছে, কেউ কিছু বলছে না, কেউ কথা বলছে না, এরকম নয়। এবারেও তৃণমূল তাদের ভোট 45% ওপরেই রাখবে, ফর শিওর। তারা তাদের ভোট 45% ওপরে রাখবে। এবারেও বিজেপি কোনোভাবেই 35-36% বেশি ভোট পাবে না, পেতেই পারে না। তার মানে ডিফারেন্স এই 10%-এর মতন থেকেই যাবে। কিন্তু কংগ্রেসের ভোট সামান্য বাড়লেও বামেদের ভোট 3 থেকে 3.5% বাড়বে, উত্তর থেকে দক্ষিণে বাড়বে। সমস্ত নিউট্রাল যে ছোটোখাটো ভোট ছিল এদার ওদার ছড়িয়ে থাকা, সেই ভোটগুলো এসে জমা হবে। অর্থাৎ বামেদের ভোট এবারে বাড়ছে উত্তর থেকে দক্ষিণে। আইএসএফের ভোট অন্তত 1% বাড়বে। হুমায়ুন কবির বা দল কোনো ফ্যাক্টর নয়, 0.05%ও ভোট পাবে না, ওনার আসনটাও ধরে রাখা বেশ কঠিন হবে। এবারে আসুন মোট আসনের কথায়, যেটা সবাই জানতে চাইছেন। তৃণমূল 210 থেকে 220-তে থাকবে, 210 থেকে 220-র মধ্যে থাকবে। কংগ্রেস 5 থেকে 7খানা আসন পাবে, সিপিএম 3 থেকে 4খানা আসন পাবে। হ্যাঁ, যারা বলছেন সিপিএম এখনো আসন পাবে না, যারা বলছেন সিপিএম শূন্য পাবে, তাদেরকে বলি সিপিএম এবারে বিধানসভায় শূন্য থাকবে না, এটা শিওর। যেরকম বলছেন 15, 16, 18, 20, না তা হবে না, কিন্তু সিপিএম 3 থেকে 4খানা আসন পাবেন। অনেকে করণদিঘির কথা বলছেন। করণদিঘিতে যিনি দাঁড়িয়েছেন তার অঢেল পয়সা, মানে সিপিএমের হয়ে দাঁড়িয়েছেন, কিন্তু তার অঢেল পয়সা এবং তিনি অঢেল খরচা করে অঢেল মানুষজন এনেছেন। তারপরেও করণদিঘি খুব শিওর নয়, তার থেকে অনেক বেশি শিওর কিছু আসন আছে, যেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। সিপিএম লিখলাম কেন? বাম শরিকদের অন্য কোনো আসন কিন্তু আমাদের নজরে পড়েনি। 65 থেকে 75টা আসন পেতে পারে বিজেপি, তার বেশি না। কিন্তু এর মধ্যে ইন্টারেস্টিং হলো বিজেপি আর তৃণমূল দুই দলেরই জেতা আসন কিন্তু হাত বদল হবে। হ্যাঁ, আমাদের নজরে এই হাত বদলের হিসেবটা কিন্তু এসেছে। কম সম করে 15 থেকে 18টা আসন এধারে ওধারে যাবে। অর্থাৎ বিজেপি কিছু আসন জিতবে, আবার বিজেপি কিছু আসন হারাবেও। তৃণমূল কিছু আসন যেরকম জিতবে বিজেপির ঘর থেকে, তৃণমূল কিছু আসন হারাবে। যদি তৃণমূল আসন না হারাতো তাহলে কিন্তু তৃণমূল অনায়াসে 240 ছুঁয়ে যেত। কিন্তু তৃণমূল কিছু আসন হারাচ্ছে, তৃণমূল কিছু আসন জিতছেও। 2, এবারে অন্য সমস্ত ভোটের মতোই ইন্দ্রপতন হতেই পারে। তার কারণ কিন্তু লোকাল অ্যান্টি ইনকামবেন্সি, এবং এগুলো আগে থেকে খুব প্রেডিক্ট করা যায় না। 3, নন্দীগ্রাম আমাদের হিসেবে বিজেপির হাতেই থাকছে। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় অনায়াসে জিতছেন। আজকের আলোচনা শেষের আগে বলি, এই ধরনের আলোচনাতে কিছু তথ্য থাকে আর কিছু ধারণা থাকে। সেই ধারণাগুলো দীর্ঘ রাজনৈতিক আলোচনা বিশ্লেষণ থেকেই জন্মায়। সেই ধারণা ঠিক থাকলে হিসেব মিলবে, না থাকলে হিসেব মিলবে না। ফেসবুকে বা ইউটিউবে দেখুন, এর আগে পশ্চিমবঙ্গ নিয়ে আমার হিসেব মাত্র একবার মেলেনি, 2019-এ। কেন? তথ্য ঠিক ছিল। আমাদের ধারণা হয়েছিল যে সিপিএম বা বামেদের ভোট কমবে। 27% তাদের ভোট ছিল, তার থেকে 7-8% ভোট চলে যাবে বিজেপির দিকে। মমতা বিরোধী একটা বিজেপি শিবির, সেদিকে চলে যাবে 7-8% ভোট। মানে বিরাট ব্যাপার। 7-8% ভোট শিফট হওয়া তো কম ব্যাপার নয় একটা দলের থেকে। আর সেটা গেলে আমাদের হিসেবে বিজেপি 22-23% ভোট পাবে, বামেরা 20-21% ভোট পাবে। কাজেই 45% ভোট নিয়ে সুইপ করবে তৃণমূল। এটা আমাদের হিসেব ছিল। কিন্তু নির্বাচনের শেষে দেখা গেল আমাদের ধারণা ভুল। সিপিএম এর ভোট কমেছে 22%, আনথিঙ্কেবল। বিজেপির বেড়েছে 22% বেশি। কাজেই আমাদের হিসেব মেলেনি। এবারে আমরা তৃণমূলের ভোট যে কমবে না সেটা বলছি, এটা ধারণা নয়, এটা তথ্য। বিজেপির ভোট সামান্য কমবে, এটাও ঠিক আছে, এটাও তথ্য। আর বামেদের ভোট বাড়ছে, এটাও তথ্য। গত লোকসভা গ্রাম পঞ্চায়েতের হিসেব সেটাই বলছে। কিন্তু এখানে একটা ধারণা আছে, সেটা হলো বামেদের সেই ভোট আসবে কোত্থেকে। এইখানে ধারণা ছাড়া কোনো গতি নেই। তার কারণ আগের স্ট্যাটিস্টিক্স থেকে আমরা বুঝতে পারছি না যে তারা ভোটটা কোনখান থেকে নিচ্ছেন। আমাদের ধারণা সেটা আসবে মমতা বিরোধী শিবির বিজেপির থেকে। সেটাই স্বাভাবিকভাবে মমতা বিরোধী ভোট একটা জায়গায় যদি আমরা দেখি, মমতার ভোট মানে তৃণমূলের ভোট, মমতা বিরোধী ভোট, এটাই তো লড়াই হচ্ছে।
যে যাই বলুক, লড়াই কিন্তু মমতার সরকারের সঙ্গে মমতা বিরোধীদের। এবার মমতা বিরোধীদের ভোট যদি ভাগ হয়, তাহলে যদি শিফট হয় এধার থেকে ওধার, তাহলে সেটা স্বাভাবিকভাবে বিজেপি শিবির থেকেই আসার কথা। কিন্তু সেটা যদি আসে, তাহলে আমাদের হিসেবের উপরের সংখ্যাগুলো মিলবে, মানে তৃণমূল 220 পার করে যাবে। আর যদি সেই ভোট তৃণমূলের কাছ থেকে আসে, তাহলে তৃণমূল 210-এর তলাতে থাকবে, কিন্তু কোনোভাবে তৃণমূল 200-র তলাতে যাবে না। হ্যাঁ, এটুকু ভুলের সম্ভাবনা থেকেই যাচ্ছে, যা রেজাল্টের পরেই আমরা বুঝতে পারবো। তবে এই নির্বাচন বহু কারণে মানুষের মাথায় থেকে যাবে। যে এনার্জি, যে ক্ষমতার ব্যবহার, যে অর্থ ব্যয়, যে নির্লজ্জভাবে নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে বিজেপি, তারা ক্যাম্পেইনকে যে উচ্চতায় নিয়ে গেছে, তারপরে এই 65-70-তে আটকে যাওয়াটা বঙ্গ বিজেপির সংগঠন থেকে কাঠামো সবকিছুকে নড়বড়ে করে দেবে। প্রাথমিক হতাশা থাকবেই বামেদের ইয়াং ব্রিগেডের মধ্যে, কারণ তারা দেখবেন কমসম করে 20টা আসন তাদের জন্য তৃণমূল জিতে গেছে। কিন্তু সেই প্রাথমিক হতাশা কাটাতে পারলে বামেদের আবার সামনে আসাটা সময়ের অপেক্ষা। এবং বলে দিচ্ছি, আগামী বিধানসভাতে আবার বলছি, লালেদের সংখ্যা শূন্য হবে না। স্বাধীনতার আগে বঙ্গ বিধানসভায় 1946-এ বিধানসভায় 3 জন ছিলেন কমিউনিস্ট পার্টির সদস্য। একজন ছিলেন জ্যোতি বসু, একজন ছিলেন রূপনারায়ণ রায়, অন্যজন ছিলেন রতনলাল ব্রাহ্মণ। সেরকম আর একটা বিধানসভা আমরা দেখব 4 তারিখের পরে। আচ্ছা, এরপর আগামী শুক্রবার আমাদের 0 আওয়ারে জেলার হাওয়া আর 25টা আসন, যে আসনগুলো আপনারা জানতে চাইছেন হট সিট, সেই আসনের হাওয়া কোন দিকে, সেটা নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। কতটা বদলানোর সম্ভাবনা, কতটা, সেদিন আমরা ভবানীপুর এবং নন্দীগ্রাম নিয়ে আরো ডিটেইল আলোচনা করব। আপাতত এগুলো নিয়েই ভাবনা চিন্তা হোক, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।